আসসালামু আলাইকুম। দেখো ক্লাস 8 তোমাদের আজকে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস। আজকে আপাতত ঈদের আগে পর্যন্ত ক্লাস, তা ক্লাসটা ভালো করে ফলো করবে। তো আমরা আজকে পড়াবো, দেখো পদার্থের বিভিন্ন অবস্থা, পদার্থ কী কী অবস্থায় থাকে সেইগুলো সম্পর্কে আমরা পড়াবো। দেখো পদার্থ বলতে আমরা কী কী পদার্থ বলবো: কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। এবং কঠিন পদার্থের মধ্যে অণুগুলোর অবস্থা কেমন থাকে এবং এদেরকে তাপ প্রয়োগ করলে অণুগুলোর অবস্থা কেমন হয়। তরল পদার্থের ক্ষেত্রেও সে একই, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। এবং কঠিন পদার্থের মধ্যে অণুগুলো কেমন থাকে, অণুগুলো ঘন সন্নিবিষ্ট থাকে কিন্তু খুব অল্প, ঠাসাঠাসি অবস্থায় থাকে না, কিন্তু অল্প কিছু ফাঁক থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে আবার বলছি, কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো ঘন সন্নিবিষ্টভাবে থাকে কিন্তু অল্প কিছু ফাঁক থাকে, একবার ঠাসাঠাসি অবস্থায় থাকে না। তখন কঠিন পদার্থকে আমরা যখন উত্তপ্ত করব, তখন কঠিন পদার্থের অণুগুলোর গতি বাড়তে থাকে, কিন্তু যথেষ্ট জায়গা না থাকায় কিন্তু এরা ওই পদার্থের মধ্যে কাঁপতে থাকে। যতই তাপমাত্রা আমরা বাড়তে থাকবো, তখন এদের গতিশক্তি ক্রমশ বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছায়, তখন ওই অণুগুলো তখন তাদের গতিশক্তিকে তখন আর নিজেদের মধ্যে ধরে রাখতে হবে না, তখন কঠিন পদার্থটা গলতে শুরু করে। কঠিন পদার্থের এই অবস্থাকে বলা হবে গলন। কঠিন পদার্থর বৈশিষ্ট্য কী? কঠিন পদার্থ সাধারণত কঠিন অবস্থা থাকে, এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অপেক্ষিত অন্যান্য পদার্থের তুলনায় বেশি, এদের ধাতব কাঠিন্য ধর্ম বেশি, তাপ ও তড়িতের সাধারণত বেশিরভাগই কঠিন পদার্থ সুপরিবাহী হয়। তরল পদার্থ, এবার আমরা আসবো তরল পদার্থ। কঠিন পদার্থ অণুগুলো কেমন থাকে এবং এদের তাপ প্রয়োগ করলে কী হয় আমরা এটা জানলাম। কঠিন পদার্থের অণুগুলো সাধারণত কঠিন পদার্থ অণুগুলো তরল পদার্থের অণুগুলো কীভাবে থাকে? তরল পদার্থ তরলের মধ্যে এলোমেলো অবস্থায় থাকে এবং যথেষ্ট ফাঁক থাকে এবং এরা ওর মধ্যে বিচরণ করতে পারে। এখন তরল পদার্থ, তাহলে কঠিন পদার্থের অণুগুলো ঘন সন্নিবিষ্ট থাকে এবং এরা ঠাসাঠাসি অবস্থায় অবস্থান করে না, একটু ফাঁক থাকে এবং এই অবস্থায় দেখা যায় তাপ প্রয়োগ করা হয়, অণুগুলো ভীষণভাবে কাঁপতে থাকে এবং এদের গতিশক্তি বা কম্পন যত তাপমাত্রাভাবে বাড়তে থাকবে। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, আমরা তরল পদার্থের ক্ষেত্রে যদি দেখেছি যে এক বালতি জলে যদি এক ফোঁটা কালি ফেলে দেওয়া হয়, তাহলে সেই কালিটা কি হয়, আস্তে আস্তে ওই তরল পদার্থের মধ্যে সেটাকে দেখে যায় চালিয়ে যেতে হয়। এই চালিয়ে যাওয়া পদার্থগুলো কি? সেগুলো হচ্ছে অণু। কালির অণুগুলো ওই জলের মধ্যে ছড়িয়ে পড়া, অর্থাৎ তরল পদার্থের মধ্যে অণুগুলো যথেষ্ট বিচরণশীল এবং এরা যথেষ্ট বিচরণক্ষম। এদের যদি তাপ দেওয়া হয় তাহলে অণুগুলো গতিশক্তি ক্রমশ বাড়তে থাকে এবং গতিশক্তি বাড়তে থাকে। এইভাবে যদি
গতিশক্তি বাড়া মানে তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়ে, এমন একটা অবস্থা হয় তখন দেখা যায় যে তাপমাত্রা বাড়তে বাড়তে অণুগুলোর গতিশক্তি যখন বাড়বে তখন এই তরল অবস্থায় কী হয়, অণুগুলো তাপমাত্রা বাড়ালে বাষ্পে পরিণত হয়। এগুলো অণু, তরলের অণু। তলপত্রের নির্দিষ্ট কোনো আকার থাকে না, যেহেতু অণুগুলো যথেচ্ছভাবে প্রসারণশীল। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো এইভাবে ছড়ানো থাকে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো এইভাবে ছড়ানো থাকে। এটা গ্যাসের পদার্থের ক্ষেত্রে অণুগুলো এইভাবে গ্যাসের ক্ষেত্রে অণুগুলো এইভাবে ছড়ানো থাকে। দেখা যাচ্ছে গ্যাসের পদার্থের অণুগুলো এলোমেলোভাবে যথেচ্ছভাবে ছড়ানো থাকে। এখন যদি আমরা একটা ঘরের মধ্যে ধূপকাঠি কিংবা আতরের শিশি খুলি, তো কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ধূপের গন্ধে ঘরটা ভরে যায়। তাহলে নিশ্চয়ই ধূপের মধ্যে কিছু আছে, তাই ধূপের গন্ধটা ঘরের মধ্যে চলে যায়। গ্যাসীয় পদার্থ বা অণু থাকে ধূপের মধ্যে, সে অণুগুলো গ্যাসের হাওয়ায় ছড়িয়ে পড়ে। তাহলে গ্যাসীয় পদার্থে অণুগুলো যথেচ্ছ বিচরণশীল ক্ষম এবং এলোমেলোভাবে নিজেদের মধ্যে পরস্পরের সঙ্গে পাত্রের দেয়ালের সঙ্গে অনবরত ধাক্কা খায়। গ্যাসীয় পদার্থের অণুগুলো বিচরণশীল ক্ষম, এই জন্য গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না। গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না এবং অণুগুলো গতিশক্তি যত তাপমাত্রা বাড়াবে গতিশক্তি তত বাড়তে থাকবে এবং এমন একটা অবস্থা হবে যেখানে গ্যাস আর থাকবে না, সেটা প্লাজমা অবস্থায় পরিণত হয়। তো কঠিন পদার্থ আমরা 4 নম্বর অবস্থা পাচ্ছি, সেটা বলা হয় প্লাজমা অবস্থা। কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ এবং প্লাজমা অবস্থা। এবার আমরা আসছি গলন কাকে বলে। কঠিন পদার্থ গলন, স্ফুটন, ঊর্ধ্বপাতন। গলন কাকে বলবো? কঠিন পদার্থকে যদি আমরা উষ্ণতা দিই তাহলে কঠিনের অণুগুলো কাঁপতে থাকবে। যদি ক্রমশ উষ্ণতা বাড়তে থাকে তাহলে দেখা যাবে যে ওই অণুগুলো তখন আর এত কম্পনশীল হয়, তখন নিজেদের আর ধরে রাখতে পারে না, ফলে কঠিন পদার্থটি গলতে শুরু করে। কঠিনের এই গলন পদ্ধতিকে বলা হয় কঠিনের গলন। আর স্ফুটন কাকে বলে? সেই রকম তরল পদার্থের মধ্যে যদি আমরা তাপ দিই, তরলের অণুগুলো গতিশক্তি ক্রমশ বাড়বে এবং বাড়তে বাড়তে দেখা যাবে এমন এক সময় হবে তখন তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হচ্ছে। তরলের এই ঘটনাটাকে বলা হবে স্ফুটন। ঊর্ধ্বপাতন কাকে বলো? কিছু কিছু পদার্থ আছে খোলা হয় উত্তপ্ত করলে বা তাপ দিলে তারা তরল পদার্থে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়। তরল কঠিন পদার্থে এই ধরনের পদার্থগুলো ঊর্ধ্ব কঠিন পদার্থে এই ধর্মকে বলা হয় ঊর্ধ্বপাতন, পদ্ধতিকে বলা ঊর্ধ্বপাতন। আর আর পদার্থকে বলা উদ্বায়ী পদার্থ, যেমন কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন। কঠিন কার্বন ডাইঅক্সাইড, এদের যদি তাপ দেওয়া হয় এরা সরাসরি বাষ্পে পরিণত হয়। এই পদ্ধতিকে বলা হয় ঊর্ধ্বপাতন। তাহলে গলন, স্ফুটন, ঊর্ধ্বপাতন সম্পর্কে হয়ে গেল। এবার আমরা আসবো যোজ্যতা সম্পর্কে। যোজ্যতা কাকে বলে? একটা মৌল অন্য একটা মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজ্যতা। বা হাইড্রোজেন বা ক্লোরিন, যোজ্যতা কাকে বলে? একটা মৌল অন্য একটা মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজ্যতা।
হাইড্রোজেন স্কেলে আমরা বলি একটা মৌল একটি হাইড্রোজেন মৌলের সঙ্গে যে যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় সেই সংখ্যাকে বলা ওই মৌলের যোজ্যতা। কোনো মৌল হাইড্রোজেন মৌলের সঙ্গে যতগুলো একটা মৌলের যত সংখ্যা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় সেই সংখ্যা বলে ওই মৌলের যোজ্যতা। যেমন H2O, এখানে দুটো মৌল আছে হাইড্রোজেন অক্সিজেন, অক্সিজেনের এর যোজ্যতা 2। HCl, এখানে ক্লোরিনের যোজ্যতা সমান 1। তাহলে হাইড্রোজেন বা ক্লোরিনের সঙ্গে যুক্ত হওয়া যে সংখ্যা দিয়ে একটা মৌল যত হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় সেই সংখ্যা হলো ওই মৌলের যোজ্যতা হাইড্রোজেন স্কেলে। এবার আমরা বলবো মূলক কাকে বলে। মূলক কাকে বলে? মূলক কাকে বলে? মূলক কাকে বলে? দুই বা তার বেশি সংখ্যক পরমাণু যখন যুক্ত হয়ে ওই জোটবদ্ধ অবস্থায় কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তাদের কোনো পরিবর্তন হয়, সেই জোটবদ্ধ পরমাণুগুলোকে বলা হবে মূলক। যেমন আমরা বলতে পারি PO4, এখানে ফসফরাস আর অক্সিজেন মিলিয়ে PO4 একটা মূলক গঠন করে। তারপরে আমরা বলতে পারি NH4 অ্যামোনিয়াম মূলক, সালফেট মূলক, ক্লোরাইড মূলক, এগুলো। আবার মূলক কাকে বলে? যখন দুই বা তার বেশি মৌল জোটবদ্ধ অবস্থায় থেকে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই জোটবদ্ধ পরমাণু পুঞ্জকে বলা হবে মূলক। এবার আমরা ফিরে আসব রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কাকে বলবো? রাসায়নিক বন্ধন হচ্ছে একই বা দুই বা ততোধিক মৌল, দুই বা তার বেশি ভিন্ন মৌল, যে দুই বা তার বেশি মৌলের পরমাণু যে আকর্ষণ বলের প্রভাবে বা যে বলের প্রভাবে দুই বা তার বেশি মৌল যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদের বলা হবে রাসায়নিক বন্ধন। আবার বলছি, রাসায়নিক বন্ধন একটা অণু বা দুই বা তার বেশি পরমাণু যখন পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে বলে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আয়নীয় বন্ধন সমযোজী বন্ধন। আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধন। রাসায়নিক বন্ধনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। আয়নীয় বন্ধন বা রাসায়নিক বন্ধন
রাসায়নিক ও আয়নীয় বন্ধন কাকে বলবো? যখন দুই বা দুই বা ততোধিক পরমাণু আয়নীয় আয়নের মাধ্যমে যৌগ গঠন করে, আয়নীয় যৌগের মাধ্যমে তড়িৎ গঠন করে, তখন তাকে বলে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন, যেমন সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, এরা পরস্পর তড়িৎ আকর্ষণের মাধ্যমে যৌগ গঠন করে। সোডিয়াম ক্লোরাইড NaCl যৌগ গঠন করে। এটা হলো আয়নীয় বন্ধন বা রাসায়নিক বন্ধন। আয়নীয় বন্ধন একই বা ভিন্ন মৌল, যখন দুই বা ততোধিক মৌল আয়নের মাধ্যমে যৌগ গঠন করে, তখন তাকে বলে আয়নীয় বন্ধন বা রাসায়নিক বন্ধন। যেমন সোডিয়াম ক্লোরাইড, আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম Na এর ইলেকট্রন বিন্যাস 281, ক্লোরিন হচ্ছে 287। আমরা দেখেছি যে এরা ইলেকট্রন আদান প্রদান করে কেন? প্রত্যেক মৌল চায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য। সুস্থিত ইলেকট্রন বিন্যাস বলতে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য প্রত্যেক মৌলই তাদের সর্বস্থ কক্ষে ইলেকট্রন আদান প্রদান করে আয়ন তৈরি হয়। সে আয়নীয় বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে। তাহলে ইলেকট্রন আদান প্রদান করার কারণ কি? দেখো এখানে সোডিয়ামের সর্ববাইরের কক্ষে হচ্ছে একটা ইলেকট্রন আছে, আর ক্লোরিনের তাহলে এরা অষ্টক সূত্র মানে 8টা পূর্ণ করতে চায় এরা। তাহলে সোডিয়ামের সর্ববাহিত কক্ষে 8টা যদি ইলেকট্রন পূর্ণ হয়ে যায়, তাহলে নিয়ন গ্যাস ইলেকট্রন হ্রাস পায়। আর এর যদি এই বর্জিত ইলেকট্রনটি ক্লোরিন নিয়ে নেয়, এরও 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যায়। 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যায়, তাহলে এরও হয়। তখন একটা ইলেকট্রন কমে যাওয়া মানে একটা ইলেকট্রন যদি একে দিয়ে দেয়, তখন এ কি হবে? সোডিয়াম আয়ন, Na+ আয়ন। আর এই বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করে এ হবে ক্লোরাইড আয়ন। এই সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণের মাধ্যমে যৌগ গঠন করবে। এটাকে হবে NaCl যৌগ গঠন করে। সোডিয়াম আয়ন ক্লোরাইড স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যৌগ গঠন করে। এটা হবে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। তৈজীয় যৌগ বা আয়নীয় যৌগ, সোডিয়াম এবং ক্লোরিন। তৈজীয় যৌগ বা আয়নীয় যৌগ কাকে বলে? আবার বলছি, তৈজীয় যৌগ বা আয়নীয় যৌগ কাকে বলে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যখন কোনো মৌলের একটি পরমাণু তার সর্বস্থ কক্ষে ইলেকট্রন বর্জন করে এবং অন্য কোনো মৌলের পরমাণু সেই বর্জিত ইলেকট্রনটি গ্রহণ করে পরস্পর বিপরীত ধর্মী আয়ন ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করে। এই ক্যাটায়ন অ্যানায়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যৌগ গঠন করে ক্ষমতাকে বলা হয় আয়নীয় বন্ধন। আর যৌগটিকে বলা হয় আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। এবার আমরা আসবো সমযোজী যৌগ, সমযোজ্যতা। MgCl2 আয়নীয় যৌগের উদাহরণ। MgCl2, MgO, CaCl2, CaO। এই আয়নীয় যৌগগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো আয়নীয় যৌগ, আয়নের মাধ্যমে যৌগ গঠন করে। অ্যালুমিনিয়াম অক্সাইড
অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফাইড, এগুলো সমস্ত আয়নে জড়িত। সমযোজ্যতা, এবার আমরা সমযোজ্যতা কাকে বলে? সমযোজ্যতা কাকে বলবে? সমযোজ্যতা কাকে বলে? একই মৌল বা দুটো ভিন্ন মৌল যখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ইলেকট্রন সমসংখ্যক ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যৌগ গঠন করে বা অণু গঠন করে, তখন তাকে বলে সমযোজ্যতা। আবার বলছি, একই মৌল বা দুটো ভিন্ন মৌল যখন পরস্পর ইলেকট্রনের সমসংখ্যক ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠন করে, সেই ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে যে অণু গঠন করে বা যৌগ গঠন করে, তখন তাকে বলা হয় সমযোজী বন্ধন। আর মৌল বা যৌগটিকে বলা হয় সমযোজী অণু বা সমযোজী যৌগ। যেমন হাইড্রোজেন, H2 অণুর গঠন, হাইড্রোজেন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন থাকে। হাইড্রোজেন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন থাকে। এখন এই ইলেকট্রনটা হাইড্রোজেন পরমাণু কি করে? পরস্পর সমভাবে ব্যবহার করে। যে কি হয়, হাইড্রোজেন, এরা সমভাবে ব্যবহার করার ফলে হাইড্রোজেন অণু উৎপন্ন হয়। H বন্ধন যৌগ করে, এটাকে বলা হয় H2 অণু। হাইড্রোজেন অণুর গঠন, এটা হচ্ছে হাইড্রোজেন অণুর গঠন। H2 পরস্পর সমভাবে, হাইড্রোজেনের সর্বস্থ কক্ষে একটা করে ইলেকট্রন থাকে। এই একটা করে ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠন করে। এই ইলেকট্রন জোড়টা এই দুটো হাইড্রোজেন পরমাণু সমভাবে ব্যবহার করে একটা বন্ধন বা বন্ড তৈরি করে। সেটাকে, এই বন্ডটাকে বলা হয় সমযোজী বন্ধন, আর এই অণুটাকে বলা হয় সমযোজী অণু। সেই রকম আমরা বলতে পারি অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া অ্যামোনিয়া হাইড্রোজেন একটা ইলেকট্রন, প্রত্যেক হাইড্রোজেন একটা করে ইলেকট্রন দেয় নাইট্রোজেনকে, দিয়ে একটা তিনটে বন্ধন তৈরি করা হয়। এই তিনটে বন্ধন থেকে এরা অ্যামোনিয়া যৌগ সৃষ্টি করে। এটা হচ্ছে সমযোজী যৌগ।
অ্যামোনিয়া যৌগ, সমযোজী যৌগ। সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজীতা কাকে বলে আমরা দেখালাম। সমযোগের আরো উদাহরণ, সমযোজী যৌগে আমরা আরো উদাহরণ দিতে পারি। 1 নম্বর হচ্ছে জল, H2O। 2 নম্বর আমরা দিতে পারি হাইড্রোজেন সালফাইড, H2S। মিথেন, CH4। 4 নম্বর অ্যামোনিয়া আমরা দেখালাম, NH3। জলের আমরা দেখাতে পারি, জলের গঠন HH, H2S এর গঠন S, মিথেন। অ্যামোনিয়া অণুর গঠন এগুলো হচ্ছে সমযোজী যৌগ আমরা দেখালাম। এরপর আমরা আসবো কেলাস কাকে বলে। কেলাস, কেলাস কাকে বলে, নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট পদার্থকে কেলাস বলা হয়। কিছু কিছু পদার্থ আছে তাদের আকার হচ্ছে জ্যামিতিক আকার বিশিষ্ট। জ্যামিতিক আকার বলতে হয় ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, ষড়ভুজাকার, এইগুলোকে বলা হয় জ্যামিতিক আকার। নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট দানাময় পদার্থকে বলা হবে ক্লাস। যেমন সোডিয়াম ক্লোরাইড, নুনের ক্লাস, সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে কেলাস, কেলাস আকার পদার্থ, এটা দানাদারময় পদার্থ। MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটাও ক্লাস। তারপরে CuSO4 5H2O, ব্লু ভিট্রিয়ল, তুঁতে যাকে বলা হয়, এটাও একটা ক্লাস। এবার আমরা চলে আসবো পরিবর্তনশীল যোজ্যতা। কিছু কিছু মৌল আছে যাদের পরিবর্তনশীল যোজ্যতা আছে। পরিবর্তনশীল যোজ্যতা, পরিবর্তনশীল যোজ্যতা কিছু কিছু মৌল আছে যাদের যৌগ গঠনের ক্ষেত্রে দেখা যায় একাধিক যোজ্যতা ব্যবহার করে। যেমন আয়রন, কপার, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন, এদের যোজ্যতা আয়রনের 2, 3 হয়। যখন ফের ক্লোরাইড তখন 2, ফেরিক হলে 3। কপারের যোজ্যতা 2, 3। অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা পরিবর্তনশীল। নাইট্রোজেনের যোজ্যতা সাধারণত 2, 3, 4, 5 পর্যন্ত হয়। এগুলো পরিবর্তনশীল যোজ্যতা এদের মধ্যে দেখা যায়।
তো আমরা এগুলোই দ্যাটস অল, আজকের মতো এইগুলোই থাকবে।